আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম। যদিও ক্লাসটি সেভাবে এখনো শুরুই হয়নি, তারপরেও তোমরা যারা ক্লাসটি করেছো তারা অবশ্যই পরের ক্লাসটির জন্য অপেক্ষা করছিলে। আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, নতুন টপিক নিয়ে পড়াশোনা করব। কিন্তু তার আগে আমরা অ্যাট এ গ্লান্স দেখে নেই গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম পারপাসেস অফ দ্য অ্যাক্ট, প্রিএম্বল, শর্ট টাইটেল, লোকাল এক্সটেন্ট অ্যান্ড কমেন্সমেন্ট। আশা করি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু একটি কোয়েশ্চেন রাখা হয়েছিল। জানি না তোমরা কতজন কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেনের উত্তর দিয়েছ। কোয়েশ্চেনটা ছিল, হোয়াট ইজ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট? তোমরা যদি কেউ এই উত্তরটি এখনো পর্যন্ত না দিয়ে থাকো, তবে অবশ্যই এই উত্তরটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে। কেমন? চলো আজকে আমরা কি কি পড়ব তার একটা সিনপসিস দেখে নিই। আমরা আজকে পড়ব ইন্টারপ্রিটেশন ক্লজ, সেভিংস, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, প্রিভেন্টিভ রিলিফ, রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল। তার মানে তোমরা কিন্তু বুঝে ফেলেছ আজকে আমরা পড়তে যাচ্ছি সেকশন 3, 4, 5, 6 এবং 7। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করে ফেলি। আর হ্যাঁ, তোমরা যখনই আমার ক্লাসটি করবে তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। খাতা কলম ছাড়া কিন্তু তোমরা কখনোই আমার এই ক্লাসটি করবে না। এখন আমরা সেকশন 3 পড়ব। সেকশন 3 তে রয়েছে ইন্টারপ্রিটেশন ক্লজ বা ডেফিনিশন ক্লজ, যেটি সব আইনেই থাকে, যেখানে কিছু ডেফিনিশন দেওয়া থাকে। দেখো সেকশন 3 এর আন্ডারে 3টা ডেফিনিশন দেওয়া আছে: অব্লিগেশন, ট্রাস্ট অ্যান্ড ট্রাস্টি। এই 3টে বিষয় তোমরা ফার্স্ট সেমিস্টারেই খুব ভালো করে বুঝে যাবে, না হলে পরবর্তীতে গিয়ে অনেক বিষয় বুঝতে তোমাদের সমস্যা হবে ট্রাস্ট রিলেটেড। এখন দেখো আমরা সেকশনটি পড়ি, তাহলে আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবো। ইন দিস অ্যাক্ট, আনলেস দেয়ার বি সামথিং রেপাগনেন্ট ইন দ্য সাবজেক্ট অর কনটেক্সট, অর্থাৎ এই আইনে যদি বিপরীত কোনো কিছু বলা না থাকে বা বিপরীত কোনো প্রসঙ্গ বলা না থাকে, তাহলে অব্লিগেশন ইনক্লুডস এভরি ডিউটি এনফোর্সেবল বাই ল। অর্থাৎ দেখো, অব্লিগেশন বা বাধ্যবাধকতা বলতে এমন প্রতিটি কর্তব্যই অন্তর্ভুক্ত হবে যা কিনা আইন দ্বারা এনফোর্সেবল বা আইন দ্বারা কার্যকরীকরণ যোগ্য। Trust includes every species of express, implied or constructive fiduciary ownership. দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্রাস্ট বলতে এমন কিছু মালিকানা বোঝানো হচ্ছে। দেখো আমি যদি বাংলায় তোমাদেরকে বিষয়টি একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে ট্রাস্ট বলতে এমন প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিতবোধক বা আনুমানিক বিশ্বাস করা যায় এরকম বা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত একটা মালিকানা, সেটাই হচ্ছে ট্রাস্ট। এখন তাহলে ট্রাস্টি কারা হবে বা ট্রাস্টি কে হবেন সেটা আমরা এখন দেখব। বলছে যে trustee includes every person holding expressly by implication or constructively a fiduciary character। অর্থাৎ দেখো বলা হচ্ছে যে এই ট্রাস্টি বলতে এমন প্রত্যেকটি ব্যক্তি অন্তর্ভুক্ত হবে যিনি সুস্পষ্টভাবে, ইঙ্গিতবোধকভাবে অথবা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক এই যে ন্যস্ত মালিকানা বা ট্রাস্ট, সেই ট্রাস্টের অধিকারী ব্যক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টি। এখন দেখো সেকশন 3 তে কিন্তু অনেকগুলো ইলাস্ট্রেশন দেওয়া আছে, তবে আমি বলবো তোমাদের এতগুলো ইলাস্ট্রেশন পড়তে হবে না। তোমরা একটি বা দুটি ইলাস্ট্রেশন পড়লেই তোমরা এই বিষয়টা বুঝতে পারবে, এবং যদি পরীক্ষায় এটি কোনো প্রশ্ন হিসেবে চলেও আসে তাহলে কিন্তু তোমরা একটি ইলাস্ট্রেশন দিয়ে বুঝিয়ে দিতে পারলেই হবে। দেখো আমরা প্রথম ইলাস্ট্রেশনটা একটু পড়ি। জেড bequeaths land to A, not doubting that he will pay thereout an annuity of taka 1000 to B for his life. A accepts the bequest. A is a trustee within the meaning of this act for B to the extent of the annuity.
দেখো, আমি তোমাদেরকে এই বিষয়টি একটু বাংলায় বুঝিয়ে দিই, তোমরা খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা কিন্তু শুনবে। এখানে ক এবং খ কে দুজন পার্সন হিসেবে কল্পনা করো। তো বলা হচ্ছে যে খ ক কে জমিদান করলো এবং এতে কোনো সন্দেহ রাখলো না যে খ জীবিত অবস্থায় বা জীবিত থাকা পর্যন্ত ক তাকে বাৎসরিক বা ইয়ারলি 1,000 টাকা করে বৃত্তি দিবে। এখন দেখো, ক কিন্তু এই দানটা কি করলো বলতো? একসেপ্ট করলো। ক এই দানটা একসেপ্ট করলো। এখন বলা হচ্ছে এই যে ক একসেপ্ট করলো, এই দানটা সে গ্রহণ করলো, এই ক্ষেত্রে ক এই আইনের অর্থানুসারে বার্ষিক বৃত্তির সীমা পর্যন্ত বা ওই যে যতদিন সে টাকাটা তাকে দেবে ততদিন পর্যন্ত ক্ষয়ের জিম্মাদার বা ক্ষয়ের ট্রাস্টি হিসেবে সে থাকবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝে গেছো। এবং দেখো, সেকশন 3-তে কিন্তু আরো দুটা টার্ম রয়েছে, একটা হলো সেটেলমেন্ট, আরেকটা হলো ওয়ার্ডস ডিফাইন্ড ইন কন্ট্রাক্ট অ্যাক্ট। এখন দেখো, সেটেলমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে আমরা একটু পড়ি চলো। সেটেলমেন্ট মিন্স এনি ইনস্ট্রুমেন্ট আদার দ্যান আ উইল অর codicil as defined by the Succession Act 1925, whereby the destination or devolution of successive interest in movable or immovable property is disposed of or is agreed to be disposed of। অর্থাৎ 1925 সালের উত্তরাধিকার আইনের ডেফিনিশন অনুসারে উইল বা উইলের পরিশিষ্ট নয় বা যার দ্বারা স্থাবর বা অস্থাবর অর্থাৎ মুভেবল ইমুভেবল দুই ধরনের সম্পত্তিতে আনুক্রমিক সত্ত্বের প্রতি সংক্রম বা লক্ষ্যের প্রবর্তন করা হয় বা প্রবর্তন করার সম্মতি প্রকাশ করা হয় এমন একটা দলিল, সেটাই কিন্তু সেটেলমেন্ট। আরেকটি হলো ওয়ার্ডস ডিফাইন্ড ইন কন্ট্রাক্ট অ্যাক্ট। এটা তেমন বোঝার মতো কিছুই নেই, অর্থাৎ 1872 সালের যে চুক্তি আইনটি রয়েছে সেই আইনের কিছু শব্দ এই আইনে ব্যবহার করা হয়েছে, তবে সেই শব্দগুলোর মিনিং সেটাই হবে যেটা সেই চুক্তি আইনে ব্যাখ্যা করা আছে। আমরা এখন সেকশন 4টা পড়বো, চলো দেখি। সেকশন 4-এ দেখো কি বলা হচ্ছে। সেকশন 4-এ রয়েছে সেভিং ক্লজ, যেটা সব আইনেই থাকে। এখন দেখো, সেভিং ক্লজটা হচ্ছে কেমন? এটা হচ্ছে এই আইনটাকে ধরো সেভ করার জন্য, বা এই আইন অথবা অন্য কোনো আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা, অথবা এই আইনের কোনো বিধান অন্য কোনো আইনের দ্বারা লঙ্ঘন হবে কিনা, এই ধরনের কথাগুলোই আসলে সেভিং ক্লজে বলা থাকে। এখন দেখো আমরা এটা পড়ি চলো। বলছে যে except where it is herein otherwise expressly enacted, nothing in this act shall be deemed। অর্থাৎ বলা হচ্ছে যে যদি না এই আইনে কোথাও অন্য রূপে সুস্পষ্টভাবে বিধিবদ্ধ থাকে তবে এই আইনে কোনো কিছুকেই এরূপ গণ্য করা যাবে না যাতে করে। তাহলে কি বলা হচ্ছে যে এই আইনে কোথাও যদি ক্লিয়ার কোনো বিধান না থাকে, কোনো প্রভিশন না থাকে, তাহলে এই আইনে কোনো কিছুকেই এমন ভাবে আমরা বিবেচনা করব না যাতে করে কি হয়। দেখো, ফার্স্টলি বলছে টু গিভ এনি রাইট টু রিলিফ ইন রেসপেক্ট অফ এনি এগ্রিমেন্ট হুইচ ইজ নট আ কন্ট্রাক্ট। দেখো, বলা হচ্ছে চুক্তি নয় এমন কোনো একটি এগ্রিমেন্টের ব্যাপারে যদি প্রতিকারের কোনো অধিকার প্রদান করা হয়। হ্যাঁ, চুক্তি নয় কিন্তু সেই ক্ষেত্রে এগ্রিমেন্টের ব্যাপারে কোনো অধিকার প্রদান করা হবে, এরকম কিন্তু আমরা ভাবতে পারবো না বা এরকম বিবেচনায় আনতে পারবো না এই আইনের আন্ডারে। দেখো, সেকেন্ডলি বলছে টু ডিপ্রাইভ এনি পার্সন অফ এনি রাইট টু রিলিফ আদার দ্যান স্পেসিফিক পারফরমেন্স হুইচ হি মে হ্যাভ আন্ডার এনি কন্ট্রাক্ট। তো এটা দেখো বলছে যে কোনো ব্যক্তিকে কোনো প্রতিকারের অধিকার হতে বঞ্চিত করা হয় শুধুমাত্র নির্দিষ্ট কোনো কার্য সম্পাদন ছাড়া বা এই যে স্পেসিফিক পারফরমেন্স ছাড়া যদি কোনো ব্যক্তিকে কোনো একটা প্রতিকারের অধিকার থেকে বঞ্চিত হতে হয় যা সে কোনো একটা চুক্তির অধীনে পেতে পারত, এরকম আমরা বিবেচনা করব না। অ্যান্ড থার্ডলি বলছে দেখো যে টু এফেক্ট দ্য অপারেশন অফ দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অন ডকুমেন্টস। অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে, অর্থাৎ 1908 সালের রেজিস্ট্রেশন যে আইনটি রয়েছে সেটির যে দলিল সমূহ রয়েছে সেই দলিল সমূহের উপর এই যে রেজিস্ট্রেশন আইনের একটা প্রয়োগ রয়েছে সেই প্রয়োগকে প্রভাবিত করা হবে, এরকমটি কিন্তু আমরা বিবেচনায় আনবো না। আশা করি তোমরা সেভিং ক্লজটা খুব ভালো করে বুঝতে পেরেছো।